ঈদ মোবারক। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল এসের ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদ সালামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্সে। প্রতিবারের মতো আজকে আমাদের সাথে একজন অতিথি আছেন। আজকে আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক শাহরিয়ার রাফাত। চলুন কথা বলি। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছিস? এই তো ভালো আছি। কেমন আছিস? আমি ভালো আছি, আমি তো ভালোই থাকি। এবং কথা হচ্ছে ঈদ তো সবসময় খুব ভালো কাটে। রাফাত ঈদ মানে অনেক অনুষ্ঠান থাকে টেলিভিশন চ্যানেলে, স্টেজে নতুন নতুন গান আসে। এবারও কি একই রকম হচ্ছে না কোনো ব্যতিক্রম? এইবারও গান আসছে, আমার দুটো গান আসছে। একটা হচ্ছে ঈদের গান, আর একটা হচ্ছে নাটকের গান। সব মিলিয়ে অনেকগুলো নাটকও আসছে। সব মিলিয়ে কাজে খুব ব্যস্ততা ছিল। হ্যাঁ, রাফাতকে আমরা বলি সবাই বিজিএম কিং, আমরা নিজেরা এটা তুমি বেশি করে বলো। হ্যাঁ, কারণ হচ্ছে ঈদের সময় দেখা যায় যে রাফাতের শিডিউল পাওয়া যায় না, সকাল থেকে রাত। আমি এমন দেখি, যেহেতু আমরা পাশাপাশি বাসায় থাকি, মানে একদম পাশাপাশি ফ্ল্যাটই থাকি, তো রাত 3টার সময় দেখি যে ওর গেটের সামনে অনেকগুলো নতুন নতুন জুতা স্যান্ডেল, মানে হচ্ছে কোনো ডিরেক্টর কিংবা কেউ আসছে কাজ নিয়ে যাওয়ার জন্য। এবারও তাই হচ্ছিল, রমজানের সময় আমি দেখেছি। তো এটা একটা ভালো ব্যাপার। কিন্তু এবার তোমার ঈদ কেমন কাটলো? আমার ঈদ যেরকম কাটে, অন্যবার থেকে এবার একটু বেশি খারাপ কেটেছে। এই যে ঈদ সালামি নিয়ে আসছিলাম, ব্যস্ত ছিলাম। আর এমনি নর্মাল যেটা হয় যে নতুন গানের প্রিপারেশন। এবার তোমার কি কি গান আসছে? এবার আমার গান আছে, কিন্তু আমার কাজ আসছে কিছু। এবার একটা চলচ্চিত্র আসার কথা ছিল, কিন্তু সেটা চলচ্চিত্র সম্ভবত এই ঈদের পরে রিলিজ পাবে। আচ্ছা, এখন একটু যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে সালামির ব্যাপারে। ঈদের সালামি দিতে ভালো লাগে, নিতে ভালো লাগে? অবশ্যই নিতে ভালো লাগে। দিতে আর কখনো ভালো লাগে? এখন কি তুই পাস সালামি, কেউ দেয় না? এবারে তো অবশ্যই সালামি পেয়েছি আমি। আচ্ছা, কিন্তু এখন দেওয়ার পরিমাণটা বেশি না? দেওয়ার পরিমাণ তো বেশি, স্বাভাবিক। বয়স বাড়তে থাকে, আর এটা এই শুধু ঈদের সালামি না, ঈদের শপিং, ঈদের কেনাকাটা সবকিছুতেই দেওয়াতে থাকি। এই কষ্ট কিন্তু সবাই বুঝবে না। আচ্ছা, একটা গান শুনি, গান শুনে তারপরে আবার আমরা আড্ডায় ফিরি। ওকে, কি গান শোনাবি? ঈদের একটা গান, যে গানটি রিলিজ হলো, গানটি লিখেছে তারেক আনন্দ। আশা করি সবার ভালো লাগবে গানটি। আকাশে উঠেছে বাঁকা ওই চাঁদ, এলো রে এলো এলো খুশির রাত, আলতা দেব পায়ে পায়ে মেহেদি রাঙানো হাত, উৎসবে নামলো হাসির দিন, মনটা হলো যে রঙিন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঘরে ঘরে খুশির জোয়ার, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, উৎসব সবার। বাহ, জোস। গত ঈদে ছিল কিন্তু আমার তোমার গান। হ্যাঁ, আমাদের একটা গান ছিল খুশির জোয়ারে, খুশির জোয়ারে। আমি, তুই এবং শান, তিনজন ছিলাম আমরা। হ্যাঁ, আমরা তিনজন ছিলাম। আচ্ছা, ঈদে তো যেটা থাকে যে প্রচুর অনুষ্ঠান থাকে, সেটা টেলিভিশনে হোক কিংবা স্টেজে হোক, এবং দেশের বাইরে অনুষ্ঠান হয়। তো কোনো ঈদকে এমন কেটেছে দেশের বাইরে করতে হয়েছে? হ্যাঁ, গত ঈদেই তো ছিলাম সিঙ্গাপুরে, তুমি ভালো করে জানো। তো তখন ঈদের দিন আসলে কেমন লাগে যে একটা বিদেশে, যেখানে কেউ নাই পরিচিত? কেমন লাগে মানে এবার আমি অনুভব করি নাই যে কাজ করতে করতে বিদেশে চলে গেছি, মনে হচ্ছে একটু রিল্যাক্স পেয়েছি, এরকম একটা অবস্থা। হ্যাঁ, একটা ভালো ট্যুর ছিল, একটু ঘুম দিয়েছিলাম যে না, এবার ঈদের কাজ আমি তাড়াতাড়ি শেষ করেছি, আগে শেষ করেছি। তবে সত্যি কথা বলতে কি একা একা ভালো লাগে না। তবে যদি ওই যখন কনসার্টটা করি, যখন ওদের সাথে দেখা হয়, পরিচিত ভাই ব্রাদারের সাথে দেখা হয়, যারা ধরেন লাস্ট যেভাবে সিঙ্গাপুরে ছিলাম, আমার খুব কাছে দুটো ছোট ভাই সারাক্ষণ আমাকে নিয়ে, মানে ওই শো টাইম বাদে সারাক্ষণ আমাকে নিয়ে ঘোরাঘুরি। আচ্ছা, মানে সেটা একটা আলাদা রকম মজা ছিল। চমৎকার। এবং হচ্ছে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি পার্থক্য? ছোটবেলার ঈদে কি কিনবো, কে কি দিবে, হ্যাঁ ওটা, আমি কখন সকালে কোনটা পরবো, দুপুরে কোনটা পরবো, রাতে কোনটা পরবো, এই একটা প্ল্যান ছিল। আর এখন হচ্ছে ঈদটা কখন শেষ হবে, কেনার পাটটা কখন শেষ হবে, অথবা আমার কাজ কবে শেষ হবে, ডেলিভারি কখন যাবে, আমি কখন একটু ঘুমাতে যাব, কখন রিলিজ হবো, বা আমার যে নতুন গানটা আসছে এই গানটা আসলে কেমন যাবে, সবাই একটা চাপ থাকে, মানে একটা চাপ চলে আসছে। তার মানে বলতেছি, বলে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, ওর ব্যাপারটা কিন্তু আসলে সত্যি। আচ্ছা, এবারে ঈদের কি কি প্ল্যান? এবারে ঈদে বউকে নিয়ে ঘুরবো অবশ্যই, যেহেতু রোজার টাইমে আসলে ঘোরা হয় না, এবং সত্যি কথা বলতে যে একটা চাপ থাকে, একটু ঘুরতে যাব, আর একটা শো আছে, শো করবো।
যেমন আমরা জানি, এটা অনেকেই জানে না হয়তো, যে রাফাত ভীষণ ভালো রান্না করে এবং রান্না করতে খুব পছন্দ করে, এবং ওর বউ এই জন্য রান্না করতে চায় না, কারণ রাফাতের রান্না অনেক মজা হয়। তো ঈদে কি কি স্পেশাল আইটেম করা হয়েছিল? ঈদে দাওয়াত খেলাম এবং সাথে এখনো রান্না করব, সামনে নির্ঝর আসবে, নিজরকে দাওয়াত করতে হবে, কারণ নির্ঝর, আমি যাই রান্না করি নির্ঝরকে একটু একটু অল্প অল্প দেওয়া হয়, যে বন্ধু দেখো টেস্ট করে, কারণ আমার কিন্তু এখন আর মানে অবজারভেশন করার মানুষ কিন্তু তুমি, কারণ আমার বউ কিন্তু একটু না কি রান্না করছো, আমি কিছু রান্না করলে কিন্তু তোমাকেই দেই। আর আমাদের এখন এই রিয়াজটা আছে, মানে প্রতিবেশীর বাসায় আমরা নতুন কিছু হলে কিছু প্রতিবেশী পুরা এই লবণ এবং হলুদ চাওয়ার জন্য কিন্তু তোমার কাছে চলে যায় কিন্তু মাঝে মাঝে। তো যাই হোক, এইবারে আসলে সবকিছুর ভিতরে আমি একটু আজকে এবারে একটু কাবাব করছি। বাহ, তাহলে বাসায় গিয়ে খেতে হবে। হ্যাঁ, খেতে হবে। ঠিক আছে, সেটা আজকে পাবো নাকি? কালকে। আচ্ছা আচ্ছা, এখন যেটা হয় যে আর্টিস্টদের একটা, মানে যারা প্রোগ্রাম দেয় কিংবা যারা স্পন্সর থাকে, তাদের ক্ষেত্রে আর্টিস্টের কত ফলোয়ার, কত ভিউ, এই হিসাব করে আর্টিস্টদের জাজ করার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে। মানে আর্টিস্ট কত ভালো গান গায় কিংবা আসলে সেই সঙ্গীত হিসেবে তার উৎকর্ষতা কতখানি তার থেকে। তো এইটাকে আসলে তুই কিভাবে দেখিস, আসলে কি একটা আর্টিস্টকে এই ভিউ দিয়ে কিংবা ফলোয়ার দিয়ে বিচার করা যায় কিনা? প্রথম কথা হচ্ছে যে বর্তমান যে সমাজ ব্যবস্থা বা বর্তমান যে মিডিয়া, এখানে আসলে আর্টিস্ট কি, সেটা প্রথম প্রশ্ন আমার। সেটা কি সঙ্গীত শিল্পী, সেটা কি অভিনেতা অভিনেত্রী, নাকি এখানে পোশাক বিক্রি করে কেউ আর্টিস্ট হয়েছে, সেলিব্রিটি হয়েছে, ক্রিম বিক্রি করে কেউ সেলিব্রিটি হয়েছে, আসলে কে আর্টিস্ট? আমি ওটা যদি জানতে পারতাম আমি উত্তরটা দিতে পারতাম। সঙ্গীত শিল্পীর কথা, ধরো সঙ্গীত শিল্পীর কথা। এখন সত্যি কথা বলতে কি, এখন প্রত্যেকটা বাংলাদেশে কিন্তু এখন আর অডিও কোম্পানি নেই, হাতে গোনা একটা কোম্পানি, তাও কিন্তু নাটকের কোম্পানি, সব ঢালাও করে নাটকের কোম্পানি। তো যেখানে বাংলাদেশে অডিও গানেরই কোনো অস্তিত্ব নাই, সেখানে আসলে কিছু বলার নেই, কারণ ওপেন মার্কেটে সবাই আসলে ফলোয়ার ভিউ কার বেশি হচ্ছে, এই যে একটা এটা কিন্তু একটা লাকি ব্যাপার যে আমার গানটা আসলে সবার ভালো লাগে কিনা। তারপরেও দেখা যায় কি যে দিন শেষে মানে আগে যেমন সেল বেশি হলে মুনাফা পাওয়া যেত, পরে ইউটিউবে ভিউ হলে বা সিডি ক্যাসেট বিক্রি হলে মুনাফা পাওয়া যেত, এখন ভিউয়ের ক্ষেত্রে দেখা যায় আর ভিউ বেশি তাকে আমরা আসলে পেমেন্ট দিয়ে নেই। এটা এই ব্যাড চর্চাটার কারণে আসলে একটা কম্পিটিশন বেড়েছে, কিন্তু সত্যি কথা কিন্তু রিয়েল শিল্পী মানে মূল শিল্পীগুলো হারাতে বসছে। মানে যে একটা ছেলে খুব ভালো গায়, হ্যাঁ ধরো একটা জনরা সে ভালো গায় বা শুদ্ধ জনরাটা নিয়ে কাজ করছে, ও না ফ্রাস্ট্রেশনে মারা যাবে, এবং আস্তে আস্তে দিন শেষে ছেলে সিঙ্গারদের অবস্থান কিন্তু দিনে দিনে খুব বাজে অবস্থায় একটা যাচ্ছে। কারণ একটা মেয়ে দেখতে সুন্দর লাগে, কিন্তু একটা ছেলে কিন্তু দেখতে সুন্দর লাগে না। তো মেয়েরা একটা ছবি দিলে কিন্তু অনেক ফলোয়ার তৈরি হয়ে যায়, তো একটা ছেলের ক্ষেত্রে তা না। আর যদি সে শুদ্ধভাবে গায়, সে যদি রং ঢং না করে, তাহলে আসলে ওই ফলোয়ার ভিউয়ারের কাছে আসলে মূল ধারাটা মার খাচ্ছে। সম্প্রতি একজন সঙ্গীত শিল্পীকে নিয়ে একটা গুজব আমরা দেখতে পাই, মানে এই আসলে সব জায়গাতে যেটা হচ্ছে এখন, যেটা বলছিল যে কোথাও আসলে প্রকৃতভাবে শিক্ষিত কোনো প্রফেশনে নামছে না সোশ্যাল মিডিয়া আসার কারণে, যে যার মতো ইচ্ছা সাংবাদিকতা করছে, কেউ উপস্থাপক করছে, কেউ গান করছে। তো সেই সঙ্গীত শিল্পীর প্রেমিক কিংবা স্বামী কিছু একটা বানিয়ে একটা নিউজ হয়ে গেল, যেটা আমার সাথে হয়েছে। সেটা নিয়ে কথা একটু জানতে চাই। আসলে আমাদের এক বন্ধু বর্ষা চৌধুরী, বন্ধুর কারণ যেহেতু আমাদের বন্ধুই, ওর সাথে একটা গান করেছিলাম। মানে ও অনেকদিন পর বললো যে বন্ধু একটা গান কর। আমি তো আসলে অনেকদিন গান টান করি না, আমার বউয়ের খুব কাছের মানুষ সে, মানে আমার বন্ধু হওয়া সত্ত্বেও সে আমার বউয়ের খুব কাছে ক্লোজ মানুষ, এবং তারা মিলে আমরা একটা গান করলাম। তো গান করতে যে একটা আমরা যে কাভারের জন্য একটা ফটো আমরা তোলার জন্য, তো সে আমার এখানে বুকে একটা হাত দিয়েছে। তো এই দেখে আসলে ও বর্ষা চৌধুরী যার সাথে একটু ভালো ব্যবহার করে না কেন বা একটু দেখা যায় সে তার স্বামী হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আসলে মানুষের আমি খুব প্রোটেস্ট করেছিলাম, যেহেতু আমার ওয়াইফ আছে এবং আমি তাকে ভালোবাসি। সেই জায়গা থেকে কিছু সাংবাদিক না, কন্টেন্ট ক্রিয়েটাররা এই জায়গায় একটু আসি। সেটা হচ্ছে যে সম্প্রতি ঈদে একটা বড় একটা মানে কোম্পানির কর্ণধার, সে সাংবাদিক দাওয়াত দেয়নি, সে কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবারদেরকে দাওয়াত দিয়েছে। তার মানে কি,
একটা মুভি, একটা গান, একটা নাটক রিলিজ হলে আগে আসলে কেন আমরা প্রেস কনফারেন্স করতাম, কেন? যেন এই খবরটা সবার মধ্যে ছড়িয়ে যায়। আর এখন হচ্ছে ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটাররাই সব কিছু ছড়ায়, সেটা ভুয়া হোক সেটা সত্য হোক। মানে আমার কাছে মনে হয় যে নিউজের চাইতে এই কন্টেন্ট ক্রিয়েটারদের ভুয়া গুজব আমাদেরকে আসলে খুব ক্ষতি করছে, প্রচণ্ড ক্ষতি করছে। এবং আমি যে কোনোভাবে, মানে আমি লিখে দিলাম, আপ হয়ে গেল জিনিসটা। ধরো আমি একটা জিনিস ওই 10 বছর আগে হঠাৎ করে আমি এটা আপ করে দিলাম, যে এই যে গুজব, আমার মনে হয় যে এই গুজবগুলো আমরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি, তুমি, সামনে আমাদের বাচ্চা আসবে বা বাচ্চারা যারা বড় হবে, এই গুজবের কারণে তারা কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি পরে ফিরে এসে আমরা মজার কিছু আড্ডা দিব। দর্শক, সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার, সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পরে। ফিরালাম বিরতির পর। আপনারা দেখছেন ইসলামি পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। আমাদের সাথে আজকে আছে শাহরিয়ার রাফাত। রাফাত, আমরা সিরিয়াস আলোচনা করছিলাম, এখন একটা গান শুনে আমরা চাই যে আবার একটু ঈদের আনন্দ ফিরিয়ে নিয়ে আসতে। ঈদের আনন্দে ফিরিয়ে আনার জন্য আমি সম্প্রতি অনেকগুলো নাটকেই গান করেছি, সেখান থেকে একটি গান আমি শোনাচ্ছি। গানটি লিখেছে আতিউর রহমান, আমার খুব প্রিয় একজন গীতিকার। সুর সঙ্গীত করেছিলাম আমি। এই নাটকটা গিয়েছে সি ডিভিশনে, ছিল হচ্ছে শামীম হাসান সরকার এবং তানিয়া বৃষ্টি, ভাড়াটে জামাই। তো কিন্তু ফানি নাটক হলে গানটা একটা রোমান্টিক গান। গানটার সুর সঙ্গীত ছিল আমার, এবং আমার সাথে গিয়েছিল মৌলি। গানটা আমি 2 লাইন শুনিয়ে দিচ্ছি। তোমায় দিলাম অবুঝ ডানা, থাইকো আকাশ জুড়ে, তুমি প্রথম ভালোবাসা প্রেমেরও দুয়ারে। তোমায় দিলাম অবুঝ ডানা, থাইকো আকাশ জুড়ে, তুমি প্রথম ভালোবাসা প্রেমেরও দুয়ারে। তুমি আমার চির সাথী এই জীবনে, কিছুই চাওয়া নাই রে আমার তুমি বিহনে। তোমায় দিলাম অবুঝ ডানা, থাইকো আকাশ জুড়ে, তুমি প্রথম ভালোবাসা প্রেমেরও দুয়ারে। বাহ, আশা করি এই গানটা অনেক 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 ভিউ হোক। ভিউ না হোক, মানুষ শুনুক, আমি চাই গান শোনার হোক। একদম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, ছোটবেলায় ঈদে কি কি করতি তুই এবং কেমন ছিলি? অনেক দুষ্টু ছিলাম, এটা কনফার্ম। হ্যাঁ, এটা তো কনফার্ম, আমি দুষ্টু ছিলাম ছোটবেলায়। ঈদে ক্রিকেট টুর্নামেন্ট হতো, ক্রিকেট ঈদের সময়। হ্যাঁ, যেহেতু বড় ভাইরা সব ঢাকা থেকে আসতো। আচ্ছা, এখন বড় ভাইদের সাথে থাকতে হবে, ধরো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হবে, কারণ সবাই থাকে তো ওই সময় আসলে এলাকায় খুব, মানে তখন এখন যেমন সবাই ছাড়া ছাড়া ফেসবুকে থাকে, মোবাইলে থাকে, কিন্তু তখন কিন্তু আমাদের সময়টা ওইটা ছিল না। আমাদের সময় পিকনিক হতো ঈদের পরের দিন, ক্রিকেট টুর্নামেন্ট, ঈদের দিন নামাজের পরে ক্রিকেট টুর্নামেন্ট হতো। রাতের বেলা হচ্ছে আয়োজন করা হতো, ছোট্ট একটা স্টেজ বানায় গান বাজনা করা হতো। তো সেই জায়গাটা খুব মজার ছিল। মানে আমার কাছে মনে হয় যে এখন অনেক অনেক হাজার হাজার দর্শকের সামনে গান গাই, কিন্তু কেমন যেন একটা প্লাস্টিকতা থাকে। কিন্তু ওই সময় একটা গান গাওয়ার জন্য, মানে একটা গান গাবো, আমি মনে করো যে সেই সারা রমজান ধরে রিহার্সেল, তো ওই আনন্দটুকু এখন খুব মিস করি। ওই আনন্দটুকু আসলে যারা উপভোগ করেছে তারা জানে। ওই আসলে সত্যি কথা, আমারও কথা শুনে মনে পড়ে গেল যে কোনো অকেশন, পয়লা বৈশাখ হতে কিংবা যাই হোক, ওই কয়েকটা বাড়ি মিলে কিংবা পুরো বিল্ডিং এর সব ভাড়াটিয়া সবাই কিন্তু নামতো, একটা অনুষ্ঠানে মামা খালা চাচা ওই বাড়ির সবাই কিন্তু নেমে বসে দেখতো, কিন্তু পবিত্র একটা ব্যাপার ছিল। এখন আর মিস করি। চল র্যাপিড ফায়ারে চলে যাই। ওকে, ঝটপট উত্তর দিতে হবে। হ্যাঁ, প্রিয়জনেরা কি নামে ডাকে? প্রিয়জনে অনেকে অনেক নামে ডাকে, আমার বউ আমাকে মোটু নামে ডাকে। পাহাড় না সমুদ্র? অবশ্যই পাহাড়। দেশ না বিদেশ? দেশ। প্রিয় স্থান ঘোরার জন্য? বাংলাদেশ। প্রিয় খাবার? খিচুড়ি, গরুর মাংস। প্রিয় রং? কালো, সাদা। প্রিয় পোশাক? পাঞ্জাবি। প্রিয় কাজ? গান শোনা, গান করা। কেমন জীবন চাস?
কেমন জীবন চাই, আসলে কেমন জীবন চাই এখন ভুলে গেছি। আগে চাইতাম যে আমার গান শুনতে হবে, আমার গান সবাই শুনবে, এই জীবন চাই। কিন্তু এখন মনে হয় যে কেউ যদি একটু ভালো গান শুনতো, এরকম জীবন চাই। মানে অন্য যে কারো গানই হোক, যে কারো গান হোক। আচ্ছা, সবচেয়ে আনন্দময় ঈদ কোনটা ছিল? সবচেয়ে আনন্দময় ঈদ ছিল ছোটবেলায়। কোনো স্পেশাল কোন ঈদের কথা বলতে পারবি? স্পেশাল বলতে আমি একটা তখন বাটার প্রথম একটা জুতা আসছিল স্পার্ক। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে এরকম একটা দেও খেলানো, মানে যে ইয়েটা সোলটা লাল সাদা, হ্যাঁ। এবং তখন খুব ট্রেন্ড ছিল, এবং ঈদের দিন রাতে আমি কিনেছিলাম জুতাটা, মানে অনেক আবদার করতে 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 করতে, এবং সেই জুতা নিয়ে আমি ঘুমাই গেছিলাম। আচ্ছা, এবং সকালে উঠে আমি নামাজ পড়তে ওই জুতা পরে গেছিলাম। এটা মনে হয়, আমার মনে আছে, এটা আমার খুব আনন্দের একটা ঈদ। ও আচ্ছা, এমন একটা প্রশ্ন যেটা শুনলেই বিরক্ত লাগে। যেটা শুনলেই বিরক্ত লাগে, ও এমন একটা প্রশ্ন, বিরক্ত লাগে যে গান ছাড়া আর কি করে। বিরক্তিকর মুহূর্ত? বিরক্তিকর মুহূর্ত বউর সাথে ঝগড়া করা। আমি শিওর যেটা অন্য সাথে দেখছি নিশ্চয়ই সেটা। আচ্ছা, সম্পর্কের কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়? কনভারসেশন, যে কোনো সম্পর্ক। কেমন ঈদ চাস? স্বপ্নের ঈদ কিরকম হওয়া উচিত? স্বপ্নের ঈদ হওয়া উচিত এরকম যে পরিবারের সবাইকে নিয়ে একসাথে ঈদ করব, কোনো মোবাইল ফোন থাকবে না, আবার আগের মতন সবাই আড্ডা মারবো, আবার সে আগের মতন সবাই সবাইকে পোশাক পরবো, একসাথে একসাথে একদম ঈদ করব, এবং সব মানে বড়রা ছোটদেরকে সালামি দেবে, ছোটরা বড়দেরকে সালামি দেবে, আমি অনেক সালামি পাবো, এরকম একটা ঈদ চাই। বাহ, চমৎকার। সব শেষ, আমাদের অনুষ্ঠান একদম শেষের দিকে আমরা গান শুনবো, তবে তার আগে হচ্ছে ঈদ সালামি অনুষ্ঠান, আমার জন্য কিছু নিয়ে আসছিস তুই গিফট? বাসায় গেলে দিব, সমস্যা নেই। অনুষ্ঠানে দিলে ভালো হতো না, সবাই দেখতে একটু। আমি অবশ্যই একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই পারফেক্ট ইলেকট্রনিক্স এর রুম হিটার এবং কুলার। এটা আমাদের পক্ষ থেকে তোর জন্য ঈদ উপহার। অবশ্যই এটা তুই ইউজ করবি, কিছুক্ষণ পর পর নিয়ে যাবে। হ্যাঁ, সেটা অবশ্যই সুবিধা আছে, এটা কাজে দিবে। তো অনেক ধন্যবাদ রাফাত, একদম সময় শেষ, বাকি গল্প আমরা বাসায় গিয়ে করবো। তো আমরা গান গাইতে গাইতে বিদায় নিব। আসলে তুই একবার চিন্তা কর, আমরা মনে হচ্ছে বাসায় আছি। হ্যাঁ, এরকমই মনে হচ্ছে আসলে। তো দর্শকদের জন্য কিছু যে বলতে চাস? ঈদে যারা বাড়িতে গিয়েছেন, কষ্ট করে আসবেন, অনেক কষ্ট করে, সাবধানে আসবেন। যদি মনে হয় একদিন দেরি হয়, একদিন দিতে হয়তো স্যালারি কাটা যাবে, কিন্তু জীবন যদি কেটে যায় তাহলে ওটা আর ব্যাক পাবেন না। আপনার দিকে তাকিয়ে থাকে আপনার প্রিয় সব মানুষগুলো। তো একটু চিন্তা করে ভাবনা করে ঢাকায় ফিরেন। আর ঈদে যারা যারা বাংলা গান শুনবেন, বাংলা গান দেখবেন, অনেক মুভি আসছে, সেই মুভিগুলো দেখবেন এবং আমাদের সংস্কৃতির সাথে থাকবেন। চমৎকার, আমিও চলে যাচ্ছি, আগামীতে আবারও দেখা হবে। ঈদ সালামিতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদ মোবারক। এবং অবশ্যই আমরা গান শুনতে শুনতে বাইরে যেতে চাই। ওকে, শেষ গান করছে, এই গানটি না গাইলেই না, এবং ঈদের এই সুরটা না শুনলেই সবাই এত মিস করবে। শিরোনামে তুমি আমার গানটি গাইছি, এটা সবার খুব প্রিয় একটি গান। শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ, চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতে হবে শেষ।